বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে আমি মনে করি দেশের জন্য গণতন্ত্রের জন্য মঙ্গল। এবং এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির যদি তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির মাঠেই আনতে আসতে না দেয়, তাহলে এর যে সাইড ইফেক্ট গুলো পরে আর বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ আবার সে আইন মন্ত্রণালয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর হাতে চলে যেতে যাচ্ছে। মোদ্দা কথা, কয়েক দশক ধরে যে দাবিটি ছিল যে বিচার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, সেটি আর হচ্ছে না। উদ্যোগ নেওয়া হলেও সেটি এখন থমকে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে তেমন কিছু করতে যাচ্ছে? উকিল ছাড়া অ্যাডভাইজার বা বিচারপতি ছাড়া অ্যাডভাইজার হলে কত ক্ষতি হয়, আসিফ নজরুল তার জ্বলন্ত উদাহরণ। তো সে কারণে এই অর্ডিন্যান্সটা বাতিল করছে, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে এখানে ক্যাভিয়েট দিয়ে রাখি, বিএনপি যদি অতি দ্রুত বিচারপতি নিয়োগের আইন না বানিয়ে, এবং সেই আইন বানানোর সময় খালি সংখ্যাগরিষ্ঠতার জোরে না, যারা স্টেক হোল্ডার অর্থাৎ জাস্টিসেস, আমাদের সুপ্রিম কোর্ট, বার, ও ওই অধ্যাদেশে বারেরও প্রতিনিধি ছিল না, ওটাও অন্যায় ছিল। বার এবং নানা স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি সুনির্দিষ্ট আইন তৈরি না করে আবারও দলীয় ব্যক্তিদের বিচারপতি নিয়োগ দেয়, তো ধরেন বিচার বিভাগের যা ক্ষতি হবে না হবে পরের কথা, বা বিচার প্রার্থী জনগণের, সবচেয়ে ক্ষতি হবে আমি পরিষ্কার বলছি বিএনপি সরকারের। আওয়ামী লীগ নিয়ে সেটি হচ্ছে যে আহ অধ্যাদেশের মাধ্যমে, অর্থাৎ আরো ক্লিয়ার করে বলতে গেলে সন্ত্রাস বিরোধী আইনের কয়েকটি সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এখন আমরা শুনতে পাচ্ছি যে সেটি আইনে পরিণত হতে যাচ্ছে। এর প্রক্রিয়াটা কি হতে পারে? আর যদি আইনে এই সংবিধান মানে সন্ত্রাস বিরোধী আইনের যে ধারা করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, সেগুলো যদি আইনে পরিণত হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি ধরনের নতুন করে জটিলতায় পড়তে পারে? জি, ধন্যবাদ আপনার এই অত্যন্ত চিন্তাধর্মী অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য, এবং আপনার সারা বিশ্বব্যাপী অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদের শুভেচ্ছা। আমার জানা মতে কোনো সরকার এই 18 মাসে এতগুলো অর্ডিন্যান্স করেনি বা আইনও করেনি, কারণ আমাদের প্রচলিত পর্যাপ্ত আইন বিদ্যমান। এগুলো হচ্ছে ইউনূসের রাষ্ট্রকে নিপীড়ক যন্ত্র বানানোর জন্য এতগুলো অর্ডিন্যান্স। তো এখন যেটা আমরা খবর পাচ্ছি যে বিএনপি এই অর্ডিন্যান্সটা, এই অ্যামেন্ডমেন্ট সংশোধন অধ্যাদেশটা পার্লামেন্টে তুলে আইনে রূপান্তরিত করবে। এইটা করলে যেইটা হবে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থেকে যাবে, নতুন করে জটিলতা পারবে না, কারণ অর্ডিন্যান্সটা আইনে পরিণত হওয়ায় অর্ডিন্যান্সের অ্যামেন্ডমেন্টের বদলেই তো আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। এটা আইনে পরিণত ভাবে স্থগিতই থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তো এখন এক্সিকিউটিভ আদেশ মূলেই এইটা চলছে, কারণ কোনো বিচারিক আদালতে আওয়ামী লীগের কোনো বিচার হয়নি, আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। তো সেই হিসাবে আওয়ামী লীগের নতুন করে জটিলতা নাই, মানে যেটা বর্তমান জটিলতা সেটা বিদ্যমান থাকবে। এখন এটি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে, যে দলটি 30% থেকে 35% ভোট সবসময় রিজার্ভ থাকে, যে দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে দলটির সঙ্গে বিএনপি ঐক্যবদ্ধভাবে বহুবার আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন, 111-এর সরকারি বিরুদ্ধে আন্দোলন, এখন সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে দেশের 30% জনগোষ্ঠীকে মূল স্রোতের বাইরে রেখে একতরফাভাবে দেশ চালানোর পরিণাম কি হবে? তারা যদি, যেমন আওয়ামী লীগও নিষিদ্ধ না করলো, আওয়ামী লীগ সরকারও ট্রাই করেছিল, বিশেষ করে 14 সালের পর থেকে বিএনপিকে নির্যাতনের মাধ্যমে কোণঠাসা করে একদলীয় সরকার চালাতে, তো সেটার রেজাল্ট তো ভালো হয়নি। কাজে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুটি দলকেই তাদের বোধোদয়ের হতে হবে। বিএনপি বিশেষ করে এখন ক্ষমতায় আছে যেহেতু, এবং তাদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি যে রাজনৈতিক দর্শন বিশ্বাস করত, এবং তার দর্শনের কিছু অংশের আমরা সমালোচনা করি, উনি কিন্তু এই যে গোলাম আজমকে পাকিস্তান থেকে দেশে ফেরার অনুমতি দিয়েছিল, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মান্ধতার রাজনীতি করার সুযোগ দিয়েছিল। আবার শেখ হাসিনা যে দিল্লি থেকে ফিরেছিলেন নির্বাসন শেষে, সেটা জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, নিশ্চয়ই উনি আপত্তি করেননি, উনি আপত্তি করলে তো আর শেখ হাসিনা আসতে পারতেন না। তো জিয়াউর রহমানের সমর্থকরা যেটা বলে যে জিয়াউর রহমান চেয়েছেন সবাই রাজনীতি করুক, জনগণ সিদ্ধান্ত নেবে কার রাজনীতি গ্রহণ করবে। তো সেই কথা ধরলে তো বিএনপির সরকারের উচিত আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক সংগঠনের এই এক্সিকিউটিভ আদেশ মূলে, নির্বাহী আদেশে এই সাময়িক নিষেধ স্থগিত কার্যক্রম স্থগিতটা উঠিয়ে নেওয়া।
রাজনীতির সেটা স্বার্থে মুখে জনগণ দোষী। বলে আসছিল, তার দাবি করে আসছে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়, হ্যাঁ, এমন দাবি সবসময় বলেছিল ছিল। কেয়ারটেকারের সময়। হ্যাঁ, কিন্তু এখন বলা তো বলা, এখন আবার উল্টো যদি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে জটিলতা বাড়ার কথা আমি এই কারণে বলছি যে যদি যদি এটি আইনে রূপান্তর নাও হয়, তাও তো আহ নিষিদ্ধ রয়েছে, মানে নির্বাহী আদেশটা প্রত্যাহার না হওয়া পর্যন্ত। না, তার লাগতো কিন্তু না পান্না ভাই। জি, যদি তারা অ্যামেন্ডমেন্টটা, এই অ্যামেন্ডমেন্টের যে অর্ডিন্যান্স দুই হাজার হ্যাঁ, পঁচিশ সালে, এটি যদি পার্লামেন্টে তারা না তোলে এখনো, আমি চাই হ্যাঁ, শুভবুদ্ধির হ্যাঁ, উদয় হোক, হ্যাঁ। তারা যদি এখনো পার্লামেন্টে তুলে রেটিফাই না করে, তাহলে ওই অর্ডিন্যান্সের স্বাভাবিক মৃত্যু ঘটবে। আর এই এক্সিকিউটিভ আদেশটা পাশ হয়েছে ওই অর্ডিন্যান্সের বলে, ওই অ্যামেন্ডমেন্টের বদলে। আচ্ছা, কারণ তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে ফিরতে পারতো যদি এটা আইনে ফিরতে রূপান্তর না ফিরতে পারে। হয়। কিন্তু আরেকটা প্রজ্ঞাপনও তো দেওয়া হয়েছিল যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আহ কার্যক্রম নিষিদ্ধ থাকবে, সেই প্রজ্ঞাপনটাও কি অটোমেটিক্যালি ডিজলভ হ্যাঁ, হয়ে যেত? হ্যাঁ, কারণ এই প্রজ্ঞাপনের বেসিসটাই হচ্ছে আপনার এই 2025 সালের এই সোমবার 12 মে এই প্রজ্ঞাপন, এইটার বেসিসটাই হচ্ছে যে 2009-এর 18-এর 1-এ প্রদত্ত ক্ষমতা বলে। প্রদত্ত ক্ষমতা মানে কার্যক্রম নিষিদ্ধের যে অ্যামেন্ডমেন্ট তারা করলো, হুম, এক্সিস্টিং আইনে কোনো সংগঠনের কার্যক্রম স্থগিত করার কোনো বিধান আইন কাউকে দেয়নি, সরকারকে দেয়নি। হুম, হুম, জিনিসটা হচ্ছে এখানে। এবং আপনি তো একজন অত্যন্ত বিদগ্ধ অভিজ্ঞ সাংবাদিক। বিএনপি কিন্তু পাওয়ারে আসার পর 2-3 ভাবে চিন্তা করেছিল যে কিভাবে আওয়ামী লীগের মানে বিহাইন্ড দ্য ব্যাক অনেকের হুম, মধ্যে হুম, আলোচনা ছিল, ইভেন বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও, যে ওই অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে রেটিফাই না করলেই তো অটোমেটিক ওই গেজেট নোটিফিকেশন হুম, নাল হুম, অ্যান্ড ভয়েড হয়ে যায়। তো হুম, সেই হুম। কারণেই বিএনপি এইটা পার্লামেন্টে তুলছে। আপাতত বোধহয় তারা চায় না আওয়ামী লীগের কার্যক্রম চলুক, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আমি আহ, একটা রাজনৈতিক প্রশ্ন করি আপনাকে, যদিও আপনি আইনজীবী মানুষ। আহ, এই এই চিন্তাধারার পরিবর্তনের কারণ কি? এবং আমরাও এটা শুনেছি গুঞ্জন আকারে যে ভারতের সঙ্গে বিএনপির সম্ভবত কোনো বোঝাপড়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে অথবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে। আর সেটি হোক আর না হোক, আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম বিএনপির কাছ থেকে, আমরা ভারতের কথা বাদ দিলাম। ইভেন রয়টার্স কে দেওয়া একটা সাক্ষাৎকারেও আহ আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন যে যদি সজীবদের জয় কিংবা সাইমুম পুতুল ফিরে এসে রাজনীতি করতে চায় তার কোনো আপত্তি নেই, যদি জনগণ মেনে নেয় তো তারা রাজনীতি করতে পারবে। তার মানে ওখানে একটা গ্রিন সিগন্যাল ছিল। কি এমন ঘটলো, বা এর মধ্যে আবার ডিপ স্টেটের নতুন কোনো খেলা শুরু হয়েছে কিনা বিহাইন্ড দ্য স্ক্রিন, যে এইটি আইনে পরিণত করতে যাচ্ছে? আপনার কি মনে হয়? এইটা তো একটা চক্রান্ত আছেই স্বাধীনতা বিরোধীদের, কারণ সরকারের মধ্যে তো নানা উপধারা ধারা রয়েছে। দেখেন হুম, পান্না ভাই, আমি খুব সিম্পলি বলি, একজন আইনজীবী পরিচয় ছাড়াও নাগরিক হিসাবে আমাদের হুম, রাজনৈতিক দ্বিচারিতাটা হচ্ছে, আপনি তো আপনার অভিজ্ঞতা আপনার টিম দিয়ে দেখেন, বিগত পার্লামেন্ট নির্বাচনে কোনো আসনে বিএনপি বা জামাতের প্রার্থীরা এলাকায় গিয়ে গিয়ে বলেছে, এই যারা যারা আওয়ামী লীগ করো আমাদের ভোট দিবা না, তোমাদের হুম, ভোট নেব না, তোমরা ফ্যাসিস্ট। এটা তো বলেনি। বরং দুই হুম। দলই চেষ্টা উল্টোটাই করেছে বলেছে। ভোট কত আনা যায়। হুম, হুম, বলেছে হুম, আমরা কোনো বিরক্ত করব না, ভোট দাও। বিএনপি বলেছে আমাদের ভোট দাও, নালে জামাত আসলে আরো সর্বনাশ হবে। জামাত বলছে বিএনপি তোমাদের কাছে চাঁদাবাজি করে, আমরা কিচ্ছু করিনি, আমরা ভালো মানুষ, আমাদের ভোট দাও। কারণ এটা ফ্যাক্ট হচ্ছে, আমি যেটা সবসময় বলি ভাই, আমার এই দীর্ঘ আইনজীবী বা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে, একটি দেশের নির্বাচন কখনোই এখন পর্যন্ত সুষ্ঠু হবে না, রাজনৈতিক কার্যক্রম সুষ্ঠু হবে না, যদি বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল দল দুটি অংশগ্রহণ না করে। এই এই খেলাটি যদি শুরু হয়, মানে বিএনপি হয়তো আওয়ামী লীগকে কোণঠাসা করতে চাইছে, বা আওয়ামী লীগ যাতে একটু নমনীয় হয়, একটু দিন দরবার করে, হয়তো সেসব জায়গা থেকে বিএনপি আপাতত এরকম কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাতে কি বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে কিনা বিএনপি রাজনীতির জন্য? মানে এই এই খেলার মাঝখান দিয়ে অন্য কেউ লাভবান হবে কিনা, নাকি বিএনপি লাভবান হবে? এইটা তো বুমেরাং তো হয়ে গিয়েছিল প্রায় নির্বাচনে। আমি জানি হুম, না, আমাদের যে বারবার আমরা শুনি এবং বলি যে উই নিড টু লার্ন ফ্রম দ্য পাস্ট,
অর্থাৎ হুম, আমাদের হুম। অতীত থেকে শিক্ষা নিতে হবে। বিএনপি তো 12 ফেব্রুয়ারি নির্বাচনে একেবারেই ডিপ স্টেট, ইউনূস সাহেব এবং জামাতের প্রচারণা মেশিন সব মিলে বিএনপি সাংঘাতিক কোণঠাসা হয়ে পড়েছিল না পান্না ভাই? জি। আপনি মনে করে দেখেন যে জামাত হুম, বোধহয় হুম। ক্ষমতায় এসে যাবে, এবং যে প্রচারণা, পশ্চিমা দেশের কয়েকটা জামাত মডারেট দল, যা পরে তো আওয়ামী লীগের ভোট, আপনি মানেন আর না মানেন, আওয়ামী লীগের ভোটাররা, আমাদের আপনার সংখ্যালঘু ভোটাররা সবাই একেবারে যেটা আমি কোনোদিন দেখিনি আমার এই ছোট জীবনে, গত 30-40 বছরের পার্লামেন্ট ইলেকশনে, যে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দেয় এবং ডিক্লেয়ার দিয়ে সব আসনেই। তো সুতরাং বিএনপি এটা কেন করছে এটা বিএনপি ভালো বলতে পারবে। তবে গণতন্ত্র তো ব্যাপক অর্থে ব্যবহৃত শব্দ, সেই শব্দের মর্মার্থ আমরা কতটুকু বুঝি সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। কিন্তু আমি যদি নির্দিষ্টভাবে বিএনপির ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন করি যে এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে বিএনপির জন্য? এর মধ্যে দিয়ে অন্য কোনো শক্তি তারা আরো হিংস্র হয়ে উঠবে কিংবা শক্তিমান হয়ে উঠবে? আমি আমি মনে করি বিএনপির জন্য বেস্ট অপশন ছিল এই অর্ডিন্যান্স, এই অ্যামেন্ডমেন্টটাই পার্লামেন্টে না তোলা। যেরকম তারা হুম, আরো 10 থেকে 12টা অধ্যাদেশ তুলছে না। কারণ জি। আওয়ামী লীগকে মোকাবেলা করে রাজনীতি করার অভিজ্ঞতায় বিএনপি এখন চ্যাম্পিয়ন, পান্না ভাই। আওয়ামী লীগ সরকারের 10 বছরে আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল বিএনপিকে খণ্ড বিখণ্ড করা, বিএনপি খণ্ডিত হয়নি। তো সুতরাং ক্ষমতায় থেকে তো সুযোগই নাই, কাজে নিষিদ্ধ করে বরং কোনো রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায় না, ধ্বংস তো দূরের কথা, বরং নিষিদ্ধ করলে ওই রাজনীতি আরো নানাভাবে বেড়ে ওঠে। তো এইটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে আমি মনে করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গল। এবং এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির যদি তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির মাঠেই আসতে না দেয়, তাহলে এর যে সাইড ইফেক্ট গুলো পরে আর হুম। বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। আম, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। আহ, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপিত স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হলো, স্থাপিত হলো, বেশ কিছু লোকবল নিয়োগ দেওয়া হলো, এবং নতুন করে যে বিষয়টা আমাদের সামনে এসেছে যে অধ্যাদেশ কোনটা গ্রহণ করা হচ্ছে কিংবা কোনটা বাতিল করা হচ্ছে, তার মধ্যে বাতিল পর্যায়ে আরেকটা চলে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল বা রহিতের যে সিদ্ধান্তটি, এর মধ্য দিয়ে আসলে কি হতে যাচ্ছে? আমরা তো মনে করছি যা বলছেন যে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ আবার সে আইন মন্ত্রণালয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর হাতে চলে যেতে যাচ্ছে। মোদ্দা কথা, কয়েক দশক ধরে যে দাবিটি ছিল যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, সেটি আর হচ্ছে না। উদ্যোগ নেওয়া হলেও সেটি এখন থমকে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে তেমন কিছু করতে যাচ্ছে? প্রথমে আমি বলি, বিচারপতি নিয়োগ যে অধ্যাদেশ, এটি যেদিন অধ্যাদেশ জারি করেছিল বিগত সরকার, সেদিন আমরা আইনজীবীরাও প্রতিবাদ করেছিলাম, আমরা যারা বিচারপতি নিয়োগের আইনের জন্য হুম, গত 25 বছর ধরে আন্দোলন করছি। কারণ ওই হুম, হুম, আইনটি তদানীন্তন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিতর্কিত, মহা বিতর্কিত এবং নানা দোষে অভিযুক্ত ডক্টর আসিফ নজরুলের এটা একটা ব্রেন চাইল্ড ছিল, এটা আইন অঙ্গনকে অপমান করা। এবং সবচেয়ে ওই অধ্যাদেশের বড় ত্রুটি ছিল পান্না ভাই, হাইকোর্টের বিচারপতিদের তারা দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল। হাইকোর্টে বিচারপতি হয় আমাদের বার থেকে, আর হুম, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে, নিম্ন আদালত থেকে বিচারকরা। এবং তার একবার বিচারপতি হয়ে গেলে বিচারপতি, আমাদের প্রস্তাব ছিল দুজন সিনিয়র হাইকোর্টের বিচারপতি ওই কমিটির মেম্বার হবে। তারা তাদের ওই মন্ত্রণালয়ের এবং জেলা জজদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা করে দিল হাইকোর্টের বিচারপতিদের দুই ভাগে ভাগ করে দিল। একটা হচ্ছে সাবঅর্ডিনেট জজ থেকে যারা হাইকোর্টে গিয়েছে, আর একটা বার থেকে, যেটা বিচার অঙ্গনের জন্য অত্যন্ত লজ্জার, অবমাননা। আরেকটা আসিফ নজরুল এবং সৈয়দ রিফাত আহমেদ সাহেবরা অন্যায় করেছিল, ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেখেছিল। আপনি হুম, এখন পান্না ভাই, আপনাদের এই ধরেন সাংবাদিকদের একটা বোর্ড হবে যে কে কোন সাংবাদিক ভালো, তো এটার জন্য আপনারা সিনিয়র সাংবাদিকরা থাকবেন, অভিজ্ঞ সম্পাদকরা হুম, থাকবে। আমি আইনজীবী হাজার বুঝলেও তো আমার ওখানে কোনো ফাংশন নেই, আমি তো আর রাইট। সাংবাদিকতা পড়িনি। তো বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক তো আর ওকালতি করে না, এবং উকিল ছাড়া অ্যাডভাইজার বা বিচারপতি ছাড়া অ্যাডভাইজার হলে কত ক্ষতি হয়, আসিফ নজরুল তার জ্বলন্ত উদাহরণ। তো সে কারণে এই অর্ডিন্যান্সটা বাতিল করছে, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে এখানে ক্যাভিয়েট দিয়ে রাখি, বিএনপি যদি অতি দ্রুত বিচারপতি নিয়োগের আইন না বানিয়ে, এবং সেই আইন বানানোর সময়
খালি সংখ্যাগরিষ্ঠতার জোরে না, যারা স্টেক হোল্ডার অর্থাৎ জাস্টিসেস, আমাদের সুপ্রিম কোর্ট, বার, ও ওই অধ্যাদেশে বারেরও প্রতিনিধি ছিল না, ওটাও অন্যায় ছিল। বার এবং নানা স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি সুনির্দিষ্ট আইন তৈরি না করে আবারও দলীয় ব্যক্তিদের বিচারপতি নিয়োগ দেয়, তো ধরেন বিচার বিভাগের যা ক্ষতি হবে না হবে পরের কথা, বা বিচার প্রার্থী জনগণের, সবচেয়ে ক্ষতি হবে আমি পরিষ্কার বলছি বিএনপি সরকারের। কারণ বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তাহলে তার সবচেয়ে ক্ষতি হয় এক্সিস্টিং সরকারের। বিগত আওয়ামী লীগ তার মাসুল দিয়েছে। আপনি বলছেন যে যদি কোনো ভালো উদ্যোগের জন্য, ভালো কিছু করার জন্য এটি রহিত করা হয়, বাতিল করা হয়, যেহেতু এটি ত্রুটিপূর্ণ ছিল, সেদিক থেকে এটি ভালো উদ্যোগ। আর হ্যাঁ, না করা হলে প্রোভাইডেড হবে যে, আইন করতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, যদি বিএনপির মধ্যে ভালো কোনো চিন্তা ভাবনা কাজ করেই থাকে যে না, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হবে, প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, এটি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সমন্বয় বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইত্যাদি ইত্যাদি এখানে কার্যকর এবং করা হবে, কমিটি থাকবে, হ্যাঁ। জি, সেই ধরনের যদি কিছু চিন্তা থেকেই থাকতো তাহলে এটাকে সংশোধন করতে পারতো। যেমন আহ যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে আইনটি নিয়ে আমরা যদি এতক্ষণ আলোচনা করলাম, সন্ত্রাস বিরোধী আইন ওঠে, সংশোধিত হচ্ছে, সংশোধিত হয়ে তারা নতুন করে আইন রূপান্তর করছে, তাহলে এই ক্ষেত্রে এটিও তো তারা সংশোধন করতে পারতো, সেটি না করে একেবারে পুরোপুরি বাতিল করে দিচ্ছে। আপনি আপনি পান্না ভাই অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই ইন্টারেস্টিং ইন্টেলেকচুয়াল প্রশ্ন করেছেন। এক্ষেত্রে আমার প্রথম উত্তর হচ্ছে, এই 133টা অধ্যাদেশ ডিল করার ক্ষেত্রে বিএনপি কোনো রেশনালিটির পরিচয় দিচ্ছে না। কেন একটা রাখছে আরেকটা বাদ দিচ্ছে, এটি আমাদের কাছে কেন কারো কাছে বোধগম্য না। যে কারণে একটা উপসংহার টানা যেতে পারে, বিএনপি যেটা মনের ইচ্ছা হচ্ছে সেইটা তারা করছে। আপনি ঠিকই বলেছেন, তারা ওই অধ্যাদেশের অনেক অ্যামেন্ডমেন্ট করতে পারতো, অথবা তারা একটা যুক্তি দিতে পারে এখন, যে এখন তো আমাদের সময় কম, আমরা সময় নিয়ে করব। তো সেটিও হতে পারে, কিন্তু আমি এখনো যেহেতু 1 মাস 1.5 মাস হয়েছে এই সরকারে, আমি পরিষ্কার করে আজকে আপনার মাধ্যমে, বহুল জনপ্রিয় আপনার এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, বিএনপি যদি বিচারপতি নিয়োগের আইন তৈরি না করে আবারও আগেকার মতো, বিএনপি সরকারও যেটা করেছিল অতীতে, আওয়ামী লীগও যেটা করেছে, দলীয় বিবেচনায় শুধুমাত্র রাজনৈতিক আদর্শে অনুগত ব্যক্তিদের বিচারপতি বানায়, সেটা তাদের জনগণের সঙ্গে দেওয়া ওয়াদার সঙ্গে প্রতারণা হবে। বিচার বিভাগের ক্ষতি তো হবেই, বিচার প্রার্থী জনগণ, আপনি আমি নাগরিক, সবার ক্ষতি হবে। আবারও রিপিট করি, সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপি সরকারের। কারণ আমি আপনাকে কেন বলছি 133টা অধ্যাদেশের, তারা বোধহয় দেখেন গ্রামীণ ব্যাংক অ্যামেন্ডমেন্টটা বৈধ করে দিচ্ছে, অথচ ওই অ্যামেন্ডমেন্টে ইউনূস সাহেব জনগণের শেয়ারের অংশ 25% থেকে কমিয়ে 10% করেছে। অর্থাৎ ওনার কায়েমি স্বার্থবাদী 90% শেয়ার রেখেছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক আপনার অনুষ্ঠানই সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন শোয়েব সাহেব প্রোগ্রাম করেছে, আপনি যেটা একটা চমৎকার ইনভেস্টিগেটিং জার্নালিজম করেছেন, আমিও আইনগুলো দেখলাম। গ্রামীণ ব্যাংক কিন্তু ইউনূস সাহেবের প্রতিষ্ঠিত না, এটি সরকারের অর্ডিন্যান্স 1983 সালের। এবং গ্রামীণ ব্যাংকের যে প্রথমে ঋণ প্রজেক্ট, এটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি। জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা সহসা একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এমন যতটা সহজে মনে করা হচ্ছিল, আসলে বিষয়টি এই মুহূর্তে এসে মনে হচ্ছে ততটা সহজ নয়। হিসেবটা বেশ খানিকটা পাল্টে যাচ্ছে সম্ভবত, এবং বিএনপি সম্ভবত আওয়ামী লীগকে নিয়ে একটু খেলতে চায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এরকম একটা গুঞ্জন ছিল যে ভারতের সঙ্গে বিএনপির সম্ভবত এটি সমঝোতা হয়েছে, এবং সেই জায়গা থেকেই দলীয় গ্রিন সিগন্যালের মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি প্রার্থীদের ভোট দিলেন, এটি আমাদের সবার কাছেই পরিষ্কার স্পষ্ট। শুধু রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এই হিসেব থেকেই নয়, আওয়ামী লীগ আরও একটি হিসেব ছিল জামাতকে ঠেকানো। তো সত্যি সত্যিই বিএনপি যদি নতুন কোনো খেলায় ব্যস্ত হতে চায় আওয়ামী লীগকে নিয়ে, সেই খেলাটি আসলে কার জন্য লাভবান হবে, খেলাটি বিএনপির জন্য বুমেরাং হবে কি না, সেই প্রশ্ন এখন উঠছে, সে বিষয়ে আমি পরে আসছি। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনের
আইনকে ব্যবহার করে তার মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, এবং সেই অধ্যাদেশকেই এখন বিএনপি আইনে পরিণত করতে যাচ্ছে এবং এর সঙ্গে কিছু শাস্তির বিধানও তারা জুড়ে দিতে চাইছে। আমরা জানি যে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে নির্বাহী কোনো আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নয়। যদি কাউকে নিষিদ্ধ করতেই হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নেওয়ার পরে বিদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে যে তারা যদি দেশে এসে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে জনগণ যদি মেনে নেয় তার কোনো আপত্তি নাই। অর্থাৎ তার এই কথার মধ্য দিয়েও আমরা এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়ার জন্য। এখন যদি অধ্যাদেশটি আইনে পরিণত হয় তাহলে কি হবে? নির্বাহী আদেশ প্রত্যাহার করা ছাড়া আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরতে পারবেই না, বরং শাস্তির বিধান সহ এই অধ্যাদেশ যদি আইনে পরিণত হয় সেক্ষেত্রে রাজনীতিতে ফেরাটা আওয়ামী লীগের জন্য আরও একটু বেশি জটিল পর্যায়ে যেতে চলেছে। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছিল 133টি, এর মধ্যে 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করা হয়েছে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে এর অন্যতম হলো গত 2025-এর 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, অর্থাৎ যার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎটি জড়িয়ে রয়েছে। আমরা নিশ্চয়ই অনেকে জানি যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে অথবা 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ যদি সংসদে উত্থাপন না করা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, এটা আর কোনো কার্যকারিতা থাকবে না। তো সেই জায়গা থেকে এটি সংশোধন করে সংসদে তোলা হবে। এনসিপি নেতারা যখন গত 2025-এর 9 মে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে যমুনা ঘেরাও করলো, আমরা দেখলাম তার সাথে একে একে যোগ দিল এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, আরও কিছু ভুইফোর সংগঠন এগুলোর সাথে সাথে। এবং 11ই মে যমুনায়, অর্থাৎ তখন প্রধান উপদেষ্টার বাসভবন যেটি ছিল, সেখানে জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করা হয়। আপনাদের মনে আছে কি বলা হয়েছিল সেই সংশোধিত আইনে? কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। মানে এর আগে যে সন্ত্রাস বিরোধী আইনটা ছিল সেখানে যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে পুরোপুরি নিষিদ্ধ করা যেত, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি ছিল না। তো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেই জায়গা থেকে 2টি ধারা সংশোধন করা হয়েছিল। এবং সেই সংশোধিত ধারার 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, সংবাদ সম্মেলন করতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে তাদের কোনো সংবাদ প্রকাশ করা হবে না, এরকম অনেক বিষয় উল্লেখ করা হয়েছিল। কিন্তু এগুলো করলে কি শাস্তি হবে সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। ওই যে প্রথমে বলছিলাম যে কিছু শাস্তির বিধান যুক্ত করা হবে, নিষিদ্ধ সংগঠনের এইসব কার্যক্রমের ক্ষেত্রে শাস্তির বিধান আছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের ক্ষেত্রে যদি এই ধরনের কার্যকলাপ চলে সেক্ষেত্রে কি শাস্তি, সেজন্যই এটি সংশোধনী সহ আইনে পরিণত হতে যাচ্ছে।
যতদূর জানা গেছে যে এই বিষয়ে আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে যে জনগণই সিদ্ধান্ত নিবে। অতীতে এরকম বিপর্যয় আওয়ামী লীগের জন্য অনেক এসেছে, অনেকবার আওয়ামী লীগ মুখোমুখি হয়েছে। অতএব এইগুলো আওয়ামী লীগ মোকাবেলা করবে। যদি আইনের দ্বারস্থ হতে হয়, আইনেরও দোরগোড়ায় তারা যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে বলতে পারি, যা করা হচ্ছে সেটি আসলে আওয়ামী লীগের জন্য পুরো রাজনীতি শেষ হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। বিএনপি, আওয়ামী লীগ এই দুটি রাজনৈতিক দলের শেকড় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে গ্রথিত, নিষিদ্ধ করে এগুলোকে শেষ করা যাবে না, যায় না। কিন্তু বিএনপি যা বিশ্বাস করত তার বাইরে এসে এখন যে খেলাটি খেলতে চাইছে, সেটি হলে লাভবান আসলে কে হবে? প্রথমে যে প্রশ্নটি করেছিলাম, লাভবান আসলে জামাতে ইসলামী হবে, ক্ষতি যা হওয়ার বিএনপিরই হবে। জামাতে ইসলামী হুঙ্কার ছাড়ছে, তারা রাজপথ উত্তপ্ত করবে। সুশীল সমাজের প্রতিনিধিদের, মানে কথিত প্রতিনিধিদের এর মধ্যে মাঠে নামানো হয়েছে, তারা সেই জন্য প্রস্তুত থাকবে। এবং এই যে খেলাগুলো, সেগুলো অবশ্যই ডিপ স্টেটের খেলার অংশ। করার জন্য সংসদে তোলা হচ্ছে না, এই নিয়ে আলাপ চলছিল জোরদার সংসদে। এবং সংসদে মানে এই ভাগাভাগির সংসদে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ঘোরতর মানে আলাপ প্রতিবাদ গড়ে তুলেছিলেন যে এই যে তাদের সংবিধান সংস্কার পরিষদটা, সেটাই বা কেন গঠিত হলো না, তারা শপথ নিলেন না কেন বিএনপির সংসদ সদস্যরা, এবং কেন সেই পরিকল্পনা অনুযায়ী সংবিধান সংস্কারের পথে তারা যাচ্ছেন না, গণভোটকে কিভাবে তারা অগ্রাহ্য করছেন। অথচ তারেক রহমান নীরবে আসলে ভেবে রেখেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একেবারে আইন করে নিষিদ্ধ করা, এই কাজটা পাকাপাকি করবার কোনো কৃতিত্ব তিনি অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারকে দিতে চান না। কারো দাবি দেওয়ার মুখে করেছেন, এগুলোর কোনো পরিপ্রেক্ষিত তৈরি করতে চান না। তিনি তার উদ্যোগে সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ করিয়ে নিতে চান সংখ্যাগরিষ্ঠতার জোরে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে। এবং সে কারণে যখন ভাবা হচ্ছিল যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার সম্ভবত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আর আইনে পরিণত করতে উদ্যোগ নেবে না, কারণ তারেক রহমান তো নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী, বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না, তিনি পছন্দ করেন না। কারণ একটা দলকে যদি এখন নিষিদ্ধ করা হয়, তাহলে কে বলতে পারে আগামীতে আমার দলটা, মানে তার দল বিএনপিকে কেউ নিষিদ্ধ করবে না? এমন যুক্তিসঙ্গত কথা যেই ব্যক্তি কিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন সাক্ষাৎকারে, সেই ব্যক্তির ওপর ভরসা করে এমনকি অনেক জায়গায়, মানে বাংলাদেশের অনেক আসনে আওয়ামী লীগের সেই 2024-এর 5ই আগস্ট থেকে মামলা হামলার জেরে পলাতক নেতাকর্মীরা বেরিয়ে এসে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে উঠে রীতিমতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ নাই, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকেই ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের একটা বিরাট অংশ মূলত তাদের নির্বাচনী প্রচারণায় এটা বলে প্রচার করেছিলেন যে তারা সব এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বিরুদ্ধে কোনো সঠিক মামলা নাই, যারা সরাসরি কোনো অপরাধের সঙ্গে জড়িত না, যাদেরকে ভুয়া জুলাই হত্যা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা তুলে নেওয়ার ব্যবস্থা করবেন এবং শান্তিপূর্ণভাবে তারা যাতে আবার এলাকায় বাস করতে পারেন সে ব্যবস্থা করবে। এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রকাশ্যে কথা বলতে থাকেন যে বিএনপি আওয়ামী লীগের ভোটে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিশ্চিত করছে। অথচ তারেক রহমানের পরিকল্পনা ছিল অন্য। তারেক রহমান দেশে ফিরেই 25শে ডিসেম্বর বলেছিলেন কিন্তু আই হ্যাভ আ প্ল্যান। কাজেই তার পরিকল্পনাটা ছিল যে তিনি আসবেন
এসে তিনি এই ধরনের কথাবার্তা বলবেন? যেমন নির্বাচনে জেতার পরেও তো তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনার পুত্রকন্যারাও নির্বাচনে বা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেটা জনগণ ঠিক করবে। তিনি মনে করেন জনগণ যাকেই চাইবে তারই রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারেক রহমানের প্ল্যান ছিল, তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ ছিল যে তিনি যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারপর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে একদিকে যেমন এই যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আবদার মতো তিনি জুলাই সনদ পাশ করবেন না, গণভোট অধ্যাদেশ পাশ করবেন না, গণভোটকে পাত্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর কথা মতো সংস্কার করবেন না, অন্যদিকে তিনি এমন সংস্কার সাধন করবেন সে যেসব অধ্যাদেশকে তিনি আইনে পরিণত করবেন তাতে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিরও আর মুখ থাকবে না যে তারা সংসদে বা সংসদের বাইরে আন্দোলন গড়ে তুলে বলবে যে কই আমাদের ইচ্ছা মতো সংস্কার তো হলো না। কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আজকের রাজনৈতিক অবস্থানের মানে 70টার বেশি আসন পেয়েছে জামায়াতের জোট, 11 দলীয় জোট। এই যে শক্তিশালী রাজনৈতিক অবস্থান সেটা একমাত্র তৈরি করা গেছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে। এখন তারেক রহমান যদি চিরস্থায়ীভাবে আইন করে সংসদে পাশ করিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পথ পরিষ্কার করে ফেলেন, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে এই অবদান তো কিছুতেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। এবং সেই প্রশংসা যখন পুরোপুরিভাবে তারেক রহমানকেই দিতে হবে, কারণ তারেক রহমান আগেই বলেছিলেন নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না। কিন্তু সংসদ, একটা নির্বাচিত সংসদ হোক না, ভাগাভাগির সংসদ হোক না, সেই সংসদকে নির্বাচিত করার আগেই অধ্যাদেশের মাধ্যমে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে বাইরে রেখে তারপর নির্বাচনটা করে এমন একটা সাজানো গোছানো সংসদ তৈরি করতে হয়েছে। কিন্তু সেই সংসদের মাধ্যমে আইন পাশ করিয়ে একবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এবং সেই নিষিদ্ধ আইনের সঙ্গে নাকি আবার আওয়ামী লীগ করলে শাস্তিমূলক ব্যবস্থার বিধানও যুক্ত রাখা হচ্ছে, তাহলে মানে ওই যে এলাকায় এলাকায় যেই নেতা কর্মী সমর্থকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভুয়া মামলায় যাতে আপনাদের হয়রানি না করা হয় আমরা দেখব, ঢালাও জুলাই হত্যা মামলায় যাতে আপনাদেরকে দিনের পর দিন জেলে থাকতে না হয় দেখব, তারা যদি এখন দলে দলে এসে বিএনপি, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয়, তাহলে এই ব্যক্তিদের পক্ষে তো এলাকায় কেন পুরো বাংলাদেশেই টিকে থাকা সম্ভব হবে না। কারণ তারা একটা শাস্তিযোগ্য নিষিদ্ধ দলের সদস্য হিসেবে, সমর্থক হিসেবে, নেতাকর্মী হিসেবে বিবেচিত হবেন। শেখ হাসিনা এই নির্দেশনা দিচ্ছিলেন যে আপনারা দলে দলে এখন জেলায় জেলায় গিয়ে, শহরে শহরে গিয়ে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলুন, ওইসব কার্যালয়ে বসতে শুরু করুন, স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ বের করুন। কারণ ওই অন্তর্বর্তীকালীন সরকার একটা নিষিদ্ধ সরকার, অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার, ওই সরকার কোন অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে ওটাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সেই জোরের ওপর ভিত্তি করে কিন্তু তারেক রহমান সরকারকে পরখ করে দেখছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে, মানে প্রায় 40টির মতো কার্যালয় তারা খুলেছেন। সেটা যেমন আমার দেশ পত্রিকাতেই দেখেছি, আর ছবি তো দেখেছি। সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ নেতাকর্মীরা বার কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে কি করে যুক্ত হওয়া যায় সেসবের নানা রকম প্রচেষ্টাও নেওয়া শুরু করেছিলেন। কিন্তু এখন এই যে মানে এর মধ্যে 7ই মার্চে তারেক রহমান সরকার গ্রেফতার করেছে বটে, 32 নম্বরে সাধারণ নারী পুরুষ ফুল দিতে যাচ্ছে কেন তাদেরকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। 7ই মার্চের ভাষণ ছাড়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এসব সত্যি বটে। কিন্তু অন্যদিকে আবার ওই যে কার্যালয়গুলো খুলতে দিচ্ছিল, নানা জায়গায় ছাড় দিচ্ছিল, আবার মানে এক রকমের সুতা টেনে ধরছিল, এতে মনে করা হচ্ছে
হচ্ছিল যে তারেক রহমান সরকার হয়তো মানে আওয়ামী লীগকে ছাড় দেবেন, কিন্তু তারা যাতে মহাসমারোহে রাজনৈতিক ময়দানে না আসতে পারেন সেই সুতাটাও ধরে রাখবেন। কিন্তু এভাবে যে একেবারে আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ফেলার উদ্যোগ নেবে তারেক রহমান সরকার, সে বিষয়ে কারো কোনো প্রস্তুতি ছিল না। এবং এখন আওয়ামী লীগকে একেবারে নতুন করে ভাবতে হবে। মানে তারেক রহমান তো ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী সহ অত্যন্ত শক্তিশালী কয়েকটি পক্ষকে রীতিমতো নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তবে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে আগে তার মা যখন মৃত্যুশয্যায় একেবারে ডিসেম্বরের শুরুতে এই সিদ্ধান্ত জানাতে পারলেন যে তিনি আসলে দেশে ফিরতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে। তার আগে পর্যন্ত তার দেশে আসার কিছু ঠিক ঠিকানা ছিল না। কাজেই তখনও মনে করা হয়েছিল এই যে ভারতের অতি উৎসাহ তারেক রহমানকে সমর্থন দিতে, তার একটা বড় কারণ এই যে তারেক রহমানের সঙ্গে তাদের এই বোঝাপড়াটা হয়ে গেছে যে তারেক রহমান সরকার আসবে, বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং এসে তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার যে কঠোর ব্যবস্থা সেটাকে ধীরে ধীরে শিথিল করবে এবং আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে ঢুকবে, বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। আমেরিকা ভারতের যে শঙ্কা যে মানে বাংলাদেশের রাজনীতিটা ভীষণভাবে কট্টরপন্থী হয়ে পড়বে, ভাবা হয়েছিল তারেক রহমান সে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কার্যক্রমে সুযোগ দেওয়ার মাধ্যমে সেই কট্টরপন্থা থেকে বাংলাদেশকে তিনি সরিয়ে নেবেন। কিন্তু কে জানে তারেক রহমানের কি শুধুই বোঝাপড়া আমেরিকা, ভারত, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পক্ষের সঙ্গে হয়েছিল, নাকি অন্য পক্ষগুলোর সঙ্গেও হয়েছিল যারা বাংলাদেশে আসলে কট্টরপন্থী রাজনীতির বিকাশ চায়? চীন, তুরস্ক, পাকিস্তান। মানে তারেক রহমান তো বিস্মিত করে দিয়ে এরই মধ্যে সেনা গোয়েন্দা সংস্থার প্রধানকে আইএসআই চিফের সঙ্গে দেখা করতে পাকিস্তান পাঠিয়েছেন। তারেক রহমানকে চীনের কাছ থেকে সরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আবারও বিশেষভাবে নানা রকম ইঙ্গিতপূর্ণ ধমক এবং হুমকি দিতে তো হচ্ছে। কাজেই তারেক রহমান কার তরফে খেলতে চাইছেন কে বলতে পারে? জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি শুধু